আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. আবু ওবায়দা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজ। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা শুরু করছি ষষ্ঠ অধ্যায় থেকে। নেতৃত্ব নিয়ে আমরা আলোচনা করব। শিকনফল: নেতা ও নেতৃত্ব সম্পর্কে ধারণা লাভ, নেতৃত্বের গুণাবলী এবং নেতার ভূমিকা তথা কার্যাবলী সম্পর্কে আমরা বিশদ জানতে। প্রথমে আসা যাক নেতা এবং নেতৃত্বের সংজ্ঞা। নেতা ও নেতৃত্ব ইংরেজিতে বলা হয় লিডার অ্যান্ড লিডারশিপ। নেতার ইংরেজি প্রতিশব্দ হল লিডার, আর নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হল লিডারশিপ। লিডারশিপ শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে। লিড শব্দের অর্থ হল পরিচালনা করা, পথ দেখানো এবং নির্দেশ প্রদান করা। সুতরাং যিনি নির্দেশ প্রদান করেন, সামনে থেকে সবকিছু পরিচালনা করেন, তাকে নেতা বা লিডার বলা হয়। আর নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে নেতৃত্ব বা লিডারশিপ। কিম্বল ইয়ং এর মতে নেতৃত্ব হল ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারা প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। এখন আমরা আলোচনা করব নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী নিয়ে। একজন নেতার কি কি গুণ থাকা দরকার সেই সম্পর্কে আমরা শুরু করছি। ১ নাম্বার, ব্যক্তিত্ব। নেতাকে ব্যক্তিত্বের গুণে একক এবং অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হবে। তাকে হতে হয় গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। চরিত্রের মাধুর্য, নমনীয়তা ইত্যাদি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ব্যক্তিত্বই একজন মানুষকে নেতৃত্বের পদে আসীন হতে সহযোগিতা করে। নেতাকে এজন্য আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। ২ নাম্বার, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। সমস্যা সমাধানে বুদ্ধিমত্তা প্রয়োগ করে নেতা জনগণের নিকট নিজেকে সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেন। বুদ্ধিহীন মানুষ ভালো নেতা হতে পারে না। তাই নেতার একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে বুদ্ধিমত্তা। তার মধ্যে বুদ্ধি থাকতে হবে, যাতে সে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় বিষয় সামাল দিতে পারে। মানসিক ও দৈহিক সুস্থতা। নেতাকে অবশ্যই মানসিক এবং দৈহিক সুস্থতার অধিকারী হতে হবে। মানসিকভাবে যদি অসুস্থ হয়ে থাকেন একজন নেতা, তাহলে তিনি যথাযোগ্যভাবে নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবেন না। অনুরূপভাবে দৈহিকভাবে যদি শারীরিকভাবে যদি সে অসুস্থ হয়, তাহলে
যথাযথভাবে নেতৃত্ব প্রদান করতে পারবে না। সেই জন্য নেতাকে হতে হবে মানসিক এবং দৈহিক সুস্থতার অধিকারী। অভিজ্ঞতা অভিজ্ঞতা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণাবলীর মধ্যে পড়ে। নেতাকে অভিজ্ঞ হতে হয়, কেননা নেতার সাফল্যে অসাফল্যের উপর গোটা জাতি বা দেশের সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভরশীল। যে নেতা যে বিষয়ে নেতৃত্ব প্রদান করেন তাকে সেই বিষয়ে অভিজ্ঞতার অধিকারী হতে হয়। শিক্ষা নেতা হবেন সুশিক্ষিত, বিশেষ প্রজ্ঞার অধিকারী। অশিক্ষিত ব্যক্তি সাধারণত ভালো নেতা হতে পারেন না। তাই ভালো নেতা হতে হলে, নেতৃত্ব প্রদান করতে চাইলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। চারিত্রিক কোমলতা ও কঠোরতা নেতার চরিত্র হবে একদিকে কোমল, অপরদিকে প্রয়োজনবোধে কঠোর। চরিত্রের কোমলতা নেতাকে জনগণের ভালোবাসা ও শ্রদ্ধাভক্তি অর্জনে সহায়তা করে। তেমনি চরিত্রের কঠোরতা ও দৃঢ়তা নেতার প্রতি জনগণের আনুগত্য, শ্রদ্ধা, ভয় ও শৃঙ্খলাকে জাগিয়ে তোলে। ধৈর্যশীল, শ্রোতা ও নিরপেক্ষতা নেতাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং সমাজের জনগণের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে যখন আলোচনা করা হবে তখন তা ধৈর্য সহকারে শুনতে হবে এবং নিরপেক্ষভাবে সমাধান প্রদান করতে হবে। কেননা জাতি, বর্ণ, ধর্ম, নারী, পুরুষ, ধনী, নির্ধন সকলের বক্তব্যই নেতা শুনবেন এবং সেই সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি হবেন অবশ্যই নিরপেক্ষ মনের অধিকারী তথা ন্যায়ের অধিকারী। দায়িত্ববোধ নেতা হবেন দায়িত্ববোধ সম্পন্ন, কেননা দায়িত্ব ব্যতীত নেতৃত্ব অচল। নেতা তার কৃতকর্মের দায়কে সর্বদাই কাঁধে নিতে প্রস্তুত থাকবেন। কথা ও কাজের মিল থাকা নেতার কথা এবং কাজের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। নেতৃত্বের এটি একটা বড় গুণ। যোগ্য নেতা জনগণের মিথ্যা প্রতিশ্রুতি প্রদান করেন না বা জনগণের সাথে প্রতারণা করেন না। যোগ্য নেতৃত্ব তার মধ্যেই থাকবে। সেই যোগ্য নেতা হিসেবে বিবেচিত হবে যার কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। 10 নম্বর, সত্য ও সুন্দরের পূজারী নেতা হবেন সত্য ও সুন্দরের পূজারী। অসত্য এবং অজ্ঞানতা নেতাকে পথভ্রষ্ট করবে না। নেতা তাই সবসময় সত্য এবং সুন্দরের পূজারী। এখন আমরা পড়ব সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা সম্পর্কে। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের কি ধরনের ভূমিকা থাকা দরকার সেই সম্পর্কে আলোচনা করছি। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকায় সর্বপ্রথমে রয়েছে দলীয় নীতি নির্ধারণ। নেতৃত্বের প্রথম কাজ হল নিজ দলের নীতি নির্ধারণ।
নীতি নির্ধারণের উপর সংগঠনের সাফল্য নির্ভর করে, তবে দলীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন তা সুশাসনে সহায়ক হয়। 2 রাষ্ট্রীয় নীতি নির্ধারণ। নেতৃত্বের অন্যতম কাজ হল রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সম্পর্কে দলীয় দৃষ্টিভঙ্গি স্থির করা। ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা হবে এবং সেই ক্ষেত্রে কোন কোন বিষয় প্রাধান্য পাবে এবং তা সুশাসনকে ত্বরান্বিত করবে নাকি সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ও তা কার্যকর করতে হবে। 3 সুষ্ঠু জনমত গঠন। জনমত গঠনে নেতৃত্বের ভূমিকা অসামান্য। সুস্থ, সুন্দর, সুষ্ঠু এবং কল্যাণকামী জনমত গঠন করে সুশাসন প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে নেতৃত্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। কারণ নেতার দূরদর্শিতা, নেতার বক্তৃতা, নেতার আচার-আচরণ জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঠিক পরিকল্পনা প্রণয়ন। নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক পরিকল্পনা প্রণয়ন করে দলকে শক্তিশালী করা, নির্বাচনে জয়লাভ করা এবং সরকার গঠন করা। সুযোগ্য নেতৃত্ব জয়যুক্ত হয়ে সরকার গঠন করে রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে পারে। 5 গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ়করণ। সুযোগ্য নেতৃত্ব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। 6 রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির জন্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কারণ নেতৃত্ব যোগ্য নেতাই পারে রাজনৈতিকভাবে জনগণকে শিক্ষিত করতে, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা আনয়ন করতে। তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা অতি জরুরি। আর রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতক্ষণ আমরা নেতৃত্ব কাকে বলে, নেতা কাকে বলে, নেতৃত্বের গুণাবলী কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ প্রদান করছি। বাড়িতে বসে এইসব প্রশ্নের উত্তর তোমরা তৈরি করবে এবং খাতায় লিখবে। ক নাম্বার, নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি? খ নাম্বার, নেতা ও নেতৃত্বের সংজ্ঞা দাও। গ নাম্বার, নেতৃত্বের 8টি প্রয়োজনীয় গুণের নাম লিখো। গ নাম্বার, একজন জাতীয় পর্যায়ের নেতা হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় তোমার ভূমিকা নির্ধারণ করো। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে বই রয়েছে, সেই বই থেকে দেখে অথবা আজকের এই ভিডিও ক্লাসটি দেখে তোমরা উত্তর তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে সামনে তোমাদেরকে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আগামী কয়েকদিনের মধ্যে তোমরা মূল্যায়ন পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে পারবে। মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসাবে তোমাদের জন্য বাধ্যতামূলক। মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করলে তোমরা হয়তো প্রাক-নির্বাচনী পরীক্ষা কিংবা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং আগামী কিছুদিনের মধ্যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটাতে তোমাদের অংশগ্রহণ, তোমাদের উপস্থিতি একান্তভাবে বাধ্যতামূলক। আজকে এখানে শেষ করছি। আমার কথাগুলো তোমরা মনে রাখবে এবং আশা করি প্রত্যেকে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। আল্লাহ হাফেজ।